This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, রনিবার রয়েছে আপনাদের সঙ্গে। আর ফিল্মি কায়দায় ভ্যান থেকে নেমে দুই পুলিশ কর্মীকে গুলি করা হলো। গোটা রাত পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত অধরা খুনের আসামি সাজ্জাক। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সে? কোর্ট লকআপে নাকি প্রিজন ভ্যানে ওঠার সময়, নামার সময় কেউ আগ্নেয়াস্ত্র দিয়ে দিল এই সাজ্জাককে? এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে কোর্ট চত্বরের সিসিটিভি ফুটেজ। কোথায় পালালো সাজ্জাক? বিহার, নেপাল নাকি বাংলাদেশ? নাকা তল্লাশি চললেও এখনো খোঁজ পাওয়া যায়নি। জেলে বসেই কি পুরো প্ল্যান সাজিয়েছিল এই সাজ্জাক? কিন্তু কিছুই জানতে পারলো না পুলিশ। উঠছে প্রশ্ন, সাজ্জাককে ধরতে এবার 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। এই সাজ্জাক ঠিক কোন কেসে একে আটক করা হয়েছিল, কোন বিষয়ে আসামি, এবং তাকে 2 লক্ষ টাকা, তার জন্য 2 লক্ষ টাকা ধার্য করা হয়েছে যে একে ধরিয়ে দিতে পারলে 2 লক্ষ টাকা দেওয়া হবে। কথা বলবো আমাদের সহকর্মী রূপকের সঙ্গে, বিস্তারিত জানবো রূপকের কাছ থেকে। রূপক, দেখো অনিপা, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে 2019 সালে করণদিঘিতে একটি মার্ডার কেসের অভিযুক্ত ছিল এই অভিযুক্ত, মানে এই ঘটনার সঙ্গে আরো অনেকেই জড়িত ছিল এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। শুধু সাজ্জাক আলম একাই নয়, তার সঙ্গে আরো অনেকে জড়িত ছিল। আর এই যে আব্দুল হোসেন নামে যার বিরুদ্ধে অভিযোগ আসছে, যাকে সহযোগী মনে করছে পুলিশ, তার বিরুদ্ধেও কিন্তু এই মার্ডার কেসের সেও অভিযুক্ত এমনটা কিন্তু পুলিশ সূত্রে আপাততভাবে জানা যাচ্ছে। তবে সবচাইতে যেটা উল্লেখযোগ্য বিষয়, এই ঘটনার পরে কিন্তু এখনো সেই সাজ্জাক কিন্তু সে অধরা পুলিশের হাতে। শুধু তাই নয়, দফায় দফায় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ, প্রত্যেকে উচ্চপদস্থ কর্তারা কিন্তু সমস্ত দিক খুঁটিনাটি তারা দেখছেন। তারা কিন্তু সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না এটাও যে রায়গঞ্জ জেলখানায় বসেই সে এই ধরনের ঘটনায় কোনো ছক কষেছিল কিনা, বা ইসলামপুর মহকুমা আদালতে সেখানে তাকে কেউ আড়ালে অর্থাৎ শীতবস্ত্রের মধ্যে লুকিয়ে কোনো আগ্নেয়াস্ত্র দিয়েছিল কিনা, সে সমস্ত নানা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। পুলিশের তদন্তকারীরা মনে করছেন এই আব্দুল হোসেন শুধু সাজ্জাক আলম নয়, আব্দুল হোসেন তার নামেও কিন্তু 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে। এবং এই আব্দুল হোসেনকে এই সাজ্জাকের সহযোগী বলেই কিন্তু পুলিশ মনে করছে। এই ঘটনার পেছনে আরো কারা কারা রয়েছে, এর সহযোগী আরো কেউ থাকতে পারে, এমনটা কিন্তু পুলিশের তদন্তকারীরা মনে করছেন। আমরা এই মুহূর্তে রায়গঞ্জ জেলা সংশোধনাগারের সামনে রয়েছি। এখানে কিন্তু জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু দফায় দফায় আসছেন এবং তারা কিন্তু সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু তদন্ত করছেন। শুধু তাই নয়, এই ঘটনার পেছনে আরো কারা কারা থাকতে পারে, এরা কোথায় গিয়ে থাকতে পারে, বিহারে নাকি বাংলাদেশে। সঙ্গে থাকো, অনেক ধন্যবাদ তোমায়। আর একেবারে সেই ঘটনাস্থল যেখানে এই ঘটনা ঘটেছিল, আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছে সেখান থেকে। এবার প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, একদম দেখো, এই যে সেই এলাকা, যে এলাকাটায় গাড়ি গতকাল দাঁড়িয়েছিল পুলিশের প্রিজন ভ্যান এবং যে গুলির ঘটনা ঘটে, আমি দেখাচ্ছি, কর্ডন করে রাখা হয়েছে। একটু পরেই রাজ্য পুলিশের ডিজি এখানে আসতে পারেন। এটা পাঞ্জিপাড়ার সেই মোড়টা, যে মোড়ের ঠিক এই যে জায়গাটা দেখাচ্ছি, এইখানটায় কিন্তু পুলিশের প্রিজন ভ্যানটা দাঁড়িয়েছিল। আমার এই দিকটাতে, ডান দিকটাতে ইসলামপুর এবং বাঁ দিকটাতে রায়গঞ্জের উদ্দেশ্যে গাড়ি যাচ্ছিল এবং এখানে প্রিজন ভ্যান দাঁড়ায়। এবং একটা উল্লেখযোগ্য দিক দেখাবো, এই এলাকায় গাছের গায়ে কিন্তু অন্তত দুটো সিসিটিভি রয়েছে। অর্থাৎ সিসিটিভি যেখানটায় রয়েছে ঠিক তার সামনে প্রিজন ভ্যান দাঁড়িয়েছিল। প্রকৃতির ডাকে সারা দিনে আসামি নামেন এবং ঠিক এই জায়গাটায় গুলির ঘটনাটা ঘটে। এইখান দিয়ে তখন এগোচ্ছেন ওই আসামি এবং তার সঙ্গে কনস্টেবল এবং এএসআই। আচমকা কম্বলের ভেতর থেকে বন্দুক বার করে কিন্তু তিনি গুলি চালাতে থাকেন। কার্যত এই জায়গাগুলোতে লুটিয়ে পড়েন 2 পুলিশকর্মী। গুলির আওয়াজ পেয়ে দূরেই কিছুটা মন্দির রয়েছে, পাঞ্জিপাড়া মন্দির এবং দোকানপাট, সেইখান থেকে লোকজন ছুটে এসে দেখেন এই জায়গাটায় অন্তত 2 জন পুলিশকর্মী মাটিতে লুটিয়ে আছেন এবং মুহূর্তের মধ্যে নিমেষে হাওয়া হয়ে গিয়েছেন ওই অভিযুক্ত আসামি। ঘটনার জেরে কিন্তু তোলপাড় চলছে। যে 2 জন পুলিশকর্মী গুলিবিদ্ধ হলেন তারা আপাতত সুস্থ, তবে তাদের চিকিৎসা চলছে। রাজ্য পুলিশের ডিজি তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে তার কিছুক্ষণের মধ্যে। এবং এই যে এলাকাটা, যেটা খুব ইন্টারেস্টিং, এমন একটা এলাকা, চিকান্নেকে শুরু, এর পিছন দিকটা কিছুটা গেলেই কিন্তু বিহারে কিষানগঞ্জ রয়েছে এবং বিহারের অন্যান্য সীমান্ত রয়েছে। একই সঙ্গে খুব কাছাকাছি এলাকায় বাংলাদেশ সীমান্ত রয়েছে।
যে কারণেই পুলিশ কর্মীরা মনে করছেন একেবারে হিন্দি সিনেমার মতো টান টান চিত্রনাট্য তৈরি করেই পুরো পরিকল্পনার বাস্তবায়ন করা হয়েছে। জেলে বসেই এই পরিকল্পনা করা হয়েছিল যে এই এলাকাটাকে বেছে নেওয়া হবে এই অপারেশন শুট আউটের জন্য, যার জেরে পালিয়ে যেতে গিয়ে সেফ প্যাসেজ পেয়ে যাবেন ওই আসামি। যে কারণেই কিন্তু পুলিশ আশেপাশের বিভিন্ন জেলাকে অ্যালার্ট করার পাশাপাশি প্রতিবেশী বিহারেও পুলিশের দল নজর রাখছেন যে সেখানে কোথাও তার গতিবিধি পাওয়া যায় কিনা, কিন্তু গতকালকে ঘটনার পর এখনো পর্যন্ত তার কোনো গতিবিধি পুলিশের অন্তত নজরে আসেনি। বেশ প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ তোমায়। সেই ছবি আমরা একেবারে দেখলাম, টিভি 9 বাংলা এক্সক্লুসিভ ছবি দেখলাম যে প্রিজন ভ্যান থেকে নেমে পালালো আসামি। পরে খবরে নজর রাখবো, স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি, তার সদ্যজাত শিশুর মৃত্যু ঘটল। মেদিনীপুর মেডিকেলে রেখা সাউয়ের সন্তানের মৃত্যু ঘটেছে। 7 দিন ভেন্টিলেশনে থাকার পরেই মৃত্যু সদ্যজাতর। মেদিনীপুর মেডিকেলে এখনো ভর্তি অসুস্থ প্রসূতি রেখা সাউ। 20 স্যালাইনে আগেই মৃত্যু হয়েছে প্রসূতি মামনি রুই দাসের। এসএসকেএমের সংকটজনক অবস্থায় ভর্তি রয়েছেন আরও 3 জন প্রসূতি। এই শিশু হত্যা দুর্নীতি চক্রের পান্ডাদের মাথা দিয়ে ধরতে হবে। সেই জন্যই আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি। বিষাক্ত স্যালাইন কাণ্ডে সব আসল এদের কার হাত আছে, কাদের মাথা আছে, সমস্ত কিছু বের করতে হবে। এবং সর্বোচ্চ পদাধিকারী যারা, তারা শুধু নিচের দিকের কয়েকজনকে বলি পাঠা করে দিয়ে বেঁচে যাবেন, এটা হতে পারে না। তাদের দায় স্বীকার করতে হবে, সরে যেতে হবে দরকার হলে। কিন্তু হচ্ছে যে এটা মেনে নেওয়া যায় না, কারণ এরা গণশত্রুতে পরিণত হয়েছে। আমরা স্বাস্থ্য সচিবের যে অপসারণ চেয়েছিলাম, সেই অপসারণ যে আজ কতটা প্রাসঙ্গিক সেটা বোঝা যাচ্ছে। আজ স্বাস্থ্যমন্ত্রীর জবাব দেওয়ার সময় এসেছে। এই ছোটখাটো অধিকর্তা অপসারণ বদলি দিয়ে স্যালাইন কাণ্ডের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতা নষ্ট করার কোনো মানে হয় না। মৃত্যুর আসল কারণ কি, এই আসল কারণ রাজ্য সরকারকে এবং স্বাস্থ্য দপ্তরকে বলতে হবে। পরে খবরে নজর রাখি, কারণ এখনো বেপাত্তা রয়েছে প্রমোটার। বাঘাযতীনে চলছে ভেঙে পড়া বহুতলের বাকি অংশ ভাঙার কাজ। জলা বুঝিয়ে আবাসন তোলার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ঘরহারাদের দায় কে নেবে? দায় ঠেলাঠেলির মাঝখানেই অবশেষে টনক নড়ল কলকাতা পুরসভার। বাড়ি হেলে যাওয়া কাণ্ডে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিলেন মেয়র। 2012 সালে ফ্ল্যাট বাড়ি তৈরি হওয়ার সময় কারা ছিলেন ইঞ্জিনিয়ার, ফাইল খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি তৈরির ক্ষেত্রে কারো প্রভাব ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। হাউস লিফটিং করতে আসা হরিয়ানার সংস্থার আধিকারিকদেরও খুঁজছে পুলিশ। কলকাতার কোথায় কোথায় বাড়ি লিফটিং করা হচ্ছে তা আইন মেনে করা হচ্ছে কিনা খোঁজ করছে কলকাতার পুরসভা। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, কারণ এখনো পর্যন্ত সেই প্রমোটার সে বেপাত্তা। বাঘাযতীনের খবরে নজর রেখেছি আমরা, কারণ বাঘাযতীনে ভেঙে পড়া যে বহুতল, সেই বহুতল তার বাকি অংশ ভাঙার কাজ চলছে। জলা বুঝিয়ে আবাসন তোলার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। বেপাত্তা রয়েছে সেই প্রমোটার। ঘর হারা যারা, তাদের দায় কে নেবে? এবার দায় ঠেলাঠেলি শুরু হয়েছে এবং তার মাঝখানেই টনক নড়ল কলকাতা পুরসভার। বাড়ি হেলে যাওয়া কাণ্ডে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিলেন মেয়র, বড়সড় নির্দেশ। পাশাপাশি 2012 সালে এই ফ্ল্যাট বাড়ি তৈরি হওয়ার সময় ইঞ্জিনিয়ার কারা ছিলেন সে বিষয়ে ফাইল খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। এই বাড়ি তৈরির ক্ষেত্রে কারোর প্রভাব ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। হাউস লিফটিং করতে আসা যে হরিয়ানার সংস্থা, তাদের আধিকারিকদেরকেও খুঁজছে পুলিশ। একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে মেয়রের তরফ থেকে, কলকাতা পুরসভার তরফ থেকে, কারণ বেপাত্তা রয়েছে প্রমোটার এখনো পর্যন্ত। কথা বলবো আমাদের সহকর্মী সৌভিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এখনো পর্যন্ত প্রমোটার বেপাত্তা, তার খোঁজ খবর চলছে? একদমই তাই। দেখো, দুদিন হয়ে গেল, এখনও কিন্তু সেই প্রমোটার, মূলত যার বিরুদ্ধে অভিযোগ যে এই কনস্ট্রাকশনটি করেছিল, আমি একদম কনস্ট্রাকশনের একেবারে সামনেই রয়েছি, সেই কনস্ট্রাকশনটা কিন্তু ভাঙার কাজ চলছে, বিল্ডিং ভাঙার কাজ চলছে। গতকালকের থেকে কিন্তু সারা রাত ধরে এই কাজ চলছে এবং যেহেতু বিল্ডিংটি একেবারে হেলে রয়েছে এবং ধীরে ধীরে তার যে হেলার পরিমাণটাও কিন্তু বাড়ছে এবং তার জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা চেষ্টা করছে যে বিল্ডিংয়ের উপরের অংশগুলো ভেঙে বিল্ডিংয়ের যে ওয়েট, মাথার উপর যে ওয়েট রয়েছে, সেই ওয়েট আস্তে আস্তে কমাবার চেষ্টা করছে এবং যাবতীয়
যেসব জিনিসপত্র ছিল গতকালকে কিন্তু এখানকার যারা মানুষজন ছিলেন, যারা এখানে থাকতেন, তারা কিন্তু বেশ কিছু জিনিস বারও করে নিয়ে গেছে। এবং এই মুহূর্তে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে বিল্ডিং একপাশে হেলে রয়েছে এবং সেই বিল্ডিং ভাঙার কাজ চলছে। এবং এখানকার যারা আবাসিক অর্থাৎ যারা ছিল তাদেরকে কিন্তু অন্যত্র সরানো হয়েছে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে এবং বেশ কিছু বাড়ি রয়েছে অর্থাৎ এই বিল্ডিংয়ের আশেপাশে যে বাড়িগুলো সেই বাড়িগুলোকেও কিন্তু খালি করে দেওয়া হয়েছে। এবং এর পরে কি হবে, অর্থাৎ এখানে যারা বসবাস করতেন তাদের ঠিকানা কি হবে সেটা নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে। এবং এই যে ভাঙার যে প্রক্রিয়া সেটা আমি একবার আমার চিত্র সাংবাদিক বিনোদকে দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু গতকাল দিন থেকে তারা এই কাজ চালিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে বিল্ডিংয়ের উপরের যে অংশটা সেই উপরের অংশটা কিন্তু ফাঁকা করা হচ্ছে, অর্থাৎ বিল্ডিংয়ের ওয়েটের ফলে যাতে এই বিল্ডিংটি আবার পাশের যে ঘর সেই ঘরে যাতে না পড়ে যায় সেই প্রচেষ্টাই কিন্তু চালানো হচ্ছে। তবে মূলত যে অভিযুক্ত, যে প্রমোটার মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে মূলত অভিযোগ, একেবারে বিল্ডিং ভাঙার কাজ চলছে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই কাজ চলছে। অনেক ধন্যবাদ তোমায় সৌভিক, সেই ছবি আমরা দেখলাম। কিন্তু বাঘাযতীনের বিপর্যয়ে অস্বস্তিতে কলকাতা পুরসভা। 34 নম্বর ওয়ার্ডের কলিমুদ্দিন সরকার লেনে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে কলকাতা পুরসভার কর্মীরা। অভিযোগ ওঠে যে এলাকার তৃণমূল সমর্থক এবং বাড়ির বাসিন্দারা ভাঙার কাজে বাধা দেয়। পরে পুলিশের নিরাপত্তায় ভাঙার কাজ শুরু হয়। 3 ফুট রাস্তার পাশে 5 তলা বাড়ি, নির্মাণ কার্য শেষ, 2টি তলায় লোকও চলে এসেছে। সেই অবস্থায় কলকাতা পুরসভা গোটা আবাসনটিকেই অবৈধ বলে দাবি করে। পুরসভা যদি বলে থাকে বেআইনি ভাঙা হলে ভাঙা হবে, তবে একটু যারা যদি বাড়িতে ঢুকে গিয়ে থাকে তাহলে একটু কনসিডার একটু গরিব মানুষদের করা উচিত। যদি এটাকে কিছু করে কি করা যায়, যদি লিগালি সম্ভব হয় তাহলে দেখবো মেয়রের সাথে কথা বলে। আদারওয়াইজ আমার কোনো অসুবিধা নেই। তো এটা যদি লিগালি ভাঙা হয় তো ভাঙা হবে, যদি সব জায়গায় যেমন হচ্ছে তেমনি হবে, কি করার আছে। কাউন্সিলরের পক্ষে তো সম্ভব না যে কোথায় কোনটা কি হচ্ছে, কোনটা লিগাল হচ্ছে কোনটা ইলিগাল হচ্ছে গিয়ে দেখা। তাহলে তো পুরসভা আমি কাজ করবো কি করে, মানে আমি মানুষকে পরিষেবাটা দেবো কি করে। কিন্তু পুলিশের দেখার কথা, পুলিশ দেখুক। আমার তরফ থেকে কেউ কোনোদিন কোনো বাধা দেবে না, লিগাল কাজে কোনো বাধা নেই। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলিমুদ্দিন সরকার লেন, আর সেখানে বেআইনি এবং অবৈধ নির্মাণ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত। কারণ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে ইতিমধ্যে সেই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। আমরা ক্যামেরা পার্সন বিনোদ সিংকে বলবো দেখানোর জন্য। ইতিমধ্যে কলকাতা পুরসভার কর্মীরা এসে ভাঙার কাজ করছে। যদিও এই আবাসনের বাসিন্দাদের দাবি, এতদিন পুরসভা কোথায় ছিল, যখন এই বহুতল তৈরি হয়ে গেল রীতিমতো তারা বিক্ষোভ দেখান এবং তারা এখনো দাঁড়িয়ে রয়েছেন। কলকাতা পুলিশের তরফে কিন্তু গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে যাতে কোনো পরিস্থিতি অপ্রীতিকর না হয়ে ওঠে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে দাবি করা হয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের যে সার্টিফিকেট টাকা দরকার, যে এই বাড়ি বৈধ কিনা সেটাই নেই। তাহলে স্বাভাবিকভাবেই বিল্ডিং বিভাগের তরফে জানানো হয়েছে বাড়িটি অবৈধ এবং বেআইনিভাবে তৈরি হয়েছে, যে কারণে ভাঙার কাজ শুরু হয়েছে। বাসিন্দারা যারা এই আবাসনে তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা ক্ষোভের সঙ্গে জানিয়েছেন এভাবে বাড়ি ভাঙা যায় না, কারণ তারা ইতিমধ্যে চলে এসেছেন, বাড়িতে পুজো হচ্ছে। এলাকার যারা যুবকরা রয়েছে তারাও এই বাড়ির বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রাখবো। জ্যোতিপ্রিয়র জামিনের বিরোধিতায় হাইকোর্টে যাচ্ছে ইডি। আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আমরা গতকালই যে ছবি দেখেছি যে বিশেষ ইডি আদালতে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে জামিন দেওয়া হয়, কিন্তু আজকের যে ছবি তা কিন্তু অন্যরকম, কারণ জামিনের বিরোধিতায় হাইকোর্টে এবার ইডি যাচ্ছে। আর কি তথ্য আছে? দেখো, গতকালই জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আদেশ আসার পর ইডির তরফ থেকে তাদের লিগ্যাল টিমের ওপিনিয়ন নেওয়া হয়, মতামত চাওয়া হয়। তার কারণ নিম্ন আদালতের এই আদেশে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট খুশি নয়, কারণ তারা যে তথ্য প্রমাণ পেশ করেছিলেন আদালতে তার ভিত্তিতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন হওয়া উচিত নয় বলেই তাদের মত। এবং সেই লিগ্যাল টিমের ওপিনিয়ন নেওয়ার পর তারা সিদ্ধান্ত নিয়েছেন বা তাদেরকে বলা হয়েছে যে এই সিদ্ধান্তে বা এই আদেশের বিরোধিতা করে তারা উচ্চ আদালতে যাবে এবং এই নিম্ন আদালতের ইডি আদালত যে জামিনের আদেশ দিয়েছে
সেটা খারিজের আবেদন জানানো হবে। খুব শীঘ্রই ইডির তরফ থেকে উচ্চ আদালতে যাওয়া হবে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের যে জামিনের আদেশ সেটা খারিজ করার জন্য আবেদন করা হবে, তেমনটাই ইডি সূত্রে খবর। এবং সেক্ষেত্রে আদালতের কাছে অর্থাৎ উচ্চ আদালতেও একই তথ্য প্রমাণ যেগুলি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তারা সংগ্রহ করেছিলেন রেশন দুর্নীতি মামলার ক্ষেত্রে আর্থিকভাবে লাভবান জ্যোতিপ্রিয় মল্লিক, সেই তথ্য আদালতের সামনে নিয়ে আসা হয়েছিল যে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই দুর্নীতির টাকা তার কাছে গিয়েছে, তার বিভিন্ন নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থায় গিয়েছে, সম্পত্তি কেনা হয়েছে। এই সংক্রান্ত সমস্ত তথ্য উচ্চ আদালতের সামনে এনেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন খারিজের তারা আবেদন করবেন। তার কারণ তাদের মতে এই দুর্নীতি মামলার অন্যতম একজন চক্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি আড়ালে থেকে গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করতেন। তাই তার জামিন পেয়ে যাওয়া এই মামলাকে তদন্তকে। অনেক ধন্যবাদ সুজয় তোমার। আর জামিন পাওয়ার পরদিনই জ্যোতিপ্রিয়র বাড়িতে নেতাদের আনাগোনা। জ্যোতিপ্রিয়র বাড়িতে হাবড়া বিধানসভার বালু ঘনিষ্ঠ নেতারা পৌঁছেছেন। কথা বলবো আমাদের সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, জ্যোতিপ্রিয়র বাড়িতে কোন কোন নেতার আনাগোনা ঘটলো? দেখো, জেল থেকে মুক্তি পেয়েছিলেন গতকাল রাতেই তিনি 7:44 নাগাদ বাড়ি ফেরেন, অর্থাৎ সল্টলেকের BC 244 নম্বর বাড়িতে প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবং সকালবেলা অ্যাজ ইউজুয়াল যেরকম ঘুম থেকে উঠতে লাগে সেই রকম ঘুম থেকে উঠেছেন, চা বিস্কুট খেয়েছেন এবং বিভিন্ন তারপর থেকেই কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে যে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন নেতা এবং কর্মীদের সঙ্গে ঘরে বসে কিন্তু সাক্ষাৎ করছে। চাঁদপাড়া থেকে এসছেন একাধিক নেতৃত্ব এবং দক্ষিণ দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের যে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ কাউন্সিলর রিঙ্কু দত্তদের তিনি এসছেন, বিধাননগর পৌর নিগমের প্রাক্তন কাউন্সিলর তথা MMIC ছিলেন সুধীর সাহা তিনি এসছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে ব্যবহৃত গাড়িটি, সেই গাড়িটি কিন্তু গ্যারেজ থেকে বার করে এসে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এর পাশাপাশি যে রেশন দুর্নীতি মামলা, অর্থাৎ অল ইন্ডিয়া প্রায় সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু এসছেন, হাবড়া বিধানসভা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠরা এসছেন, বারাসাত মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত এসছেন, গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শঙ্কর দত্ত একে একে এসেছেন। রঞ্জিত, অর্থাৎ ঘনিষ্ঠরা এসেছেন জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতে। আপাতত অনেক ধন্যবাদ তোমায়। নিজের ফ্ল্যাটেই সাইফ আলী খানকে পরপর ছুরির কোপ, ছুরি দিয়ে 6 বার হামলা, 2টি চোট অত্যন্ত গুরুতর। সূত্রের খবর, কাল রাত 2টো নাগাদ সাইফ কারিনার ছোট ছেলে জেড রুমে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখতে পান পরিচারিকা লিমা। লেমার চিৎকার শুনেই বেরিয়ে আসেন সাইফ। অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে হাতাহাতি শুরু হয় অভিনেতার। তখনই সাইফকে পর ছুরির কোপ মারতে থাকে সে। রাত 3টে নাগাদ সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ 2.5 ঘন্টা ধরে তার অস্ত্রোপচার চালানো হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ডাকাতি করতেই এসেছিল এই আততায়ী। সাইফের 3 পরিচারককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ক্রাইম ব্রাঞ্চ। কারিনার বয়ান নেওয়াও হয়েছে। কাছেই বান্দ্রা পুলিশ স্টেশন। এত বড় সুপারস্টার, চারিদিকে সিসিটিভি। রাতে অভিনেতার বাড়িতে 7 জন নিরাপত্তারক্ষী ছিলেন। সবকিছু পেরিয়ে আততায়ী ঢুকলো কি করে? ডাকাতিই উদ্দেশ্য ছিল কি, নাকি অন্য কোনো ছক? পিছনে কি পরিচারকরাই দায়ী? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। Actor Saif Ali Khan to infect लीलावती हॉस्पिटल में ट्रीटमेंट शुरू है, and इसमें जो आरोपी है उनको ढूंढने काम शुरू है, इन्वेस्टिगेशन चल रही है। स्टाफ पे हमला हुआ है, वो लेडी ठीक है, उनका भी ट्रीटमेंट चल रहा है। বিজেপি, আরএসএস এবং ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে তোলপাড় রাজনীতিতে। বিজেপি এবং আরএসএস দেশের সব প্রতিষ্ঠানকে দখল করছে, আক্রমণে রাহুল গান্ধী। পাল্টা বিরোধী দলনেতাকে নিশানা বিজেপির। দেশবাসী জানে রাহুল রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছেন, তা স্পষ্ট করার জন্য সাধবাদ। পাল্টা আক্রমণে জেপি নাড্ডা। রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে মনমোহন সিং এর স্মৃতি সৌধের জন্য জমি চিহ্নিত করল কেন্দ্র। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সৌধের পাশেই তৈরি হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ। মনমোহন সিং এর পরিবারকে জায়গাটি পরিদর্শনের আবেদন কেন্দ্রীয় সরকারের। 14 দিন পর অনশন প্রত্যাহার করতে চলেছেন প্রশান্ত কিশোর। বিহার পাবলিক সার্ভিস কমিশনে অনিয়মের অভিযোগে টানা অনশন চালাচ্ছেন জনসুরাজ দলের প্রধান। অনশন প্রত্যাহারের পর আন্দোলনের পরবর্তী রূপরেখা কি হবে সেটি আজই ঘোষণা করবেন তিনি। সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভাঙল কংক্রিটের বাঁধ। বিশাখাপত্তনমের আরকে বিচে ভূমিক্ষয়ের জেরে কংক্রিটের বাঁধ 200 মিটারের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু জায়গায় ফাটলও ধরেছে।
1.7 কোটি টাকার স্থাবর সম্পত্তির মালিক দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার বিরুদ্ধে 14টি ফৌজদারি মামলা রয়েছে উল্লেখ নির্বাচনী হলফনামায়। প্রধানের কাছে 40,000 টাকা নগদ রয়েছে। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 3.4 লক্ষ টাকা। কেজরিওয়ালের নামে কোনো গাড়িও নেই। লখনৌয়ে প্রথম HMPV আক্রান্ত মহিলার মৃত্যু ঘটল। 10ই জানুয়ারি ওই মহিলার রিপোর্ট নেগেটিভ আসে। হৃদরোগ, যকৃতের সমস্যা সহ একাধিক অসুখে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন বলরামপুর হাসপাতালে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লাহ নাইয়াকে শোকজ রাজ্য মেডিকেল কাউন্সিলের। অভিযোগ, পিজিটি হয়েও ENT সার্জন পরিচয়ে চেম্বার করছেন আসফাকুল্লাহ। তার কাছে 7 দিনের মধ্যে জবাব তলব রাজ্যের মেডিকেল কাউন্সিলের। গলফগ্রিনে মহিলাকে খুনের ঘটনায় গ্রেফতার ভাইপো। টাকা দিতে অস্বীকার করায় বোনকে খুন। পুলিশের কাছে জেরায় স্বীকার ধৃত মোহাম্মদ সাবিরের। গলফগ্রিন থানার পিছনে একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় মহিলার গলা কাটা দেহ। মুখ্যমন্ত্রী নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার। আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পেতেই হুমকি দিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ। উন্নয়ন ফির নামে 1000 টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত মেমারির 1 নম্বর ব্লকের দুর্গাপুর পঞ্চায়েতের বিরুদ্ধে। বাঁকুড়া থেকে দামোদর নদ পেরিয়ে কাঁকসার মানের কন্দর জঙ্গলে ঢুকে পড়ল দুটো বুনো হাতি। হাতির আতঙ্কে এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ভোর থেকে তৎপর বন দপ্তরের কর্মীরা। গ্রামে বন দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকে সতর্কতা প্রচার। আলুর জমি থেকে মাথা থাকলানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খুনের অভিযোগ তুলছে পরিবার। মৃতদেহের পাশেই পড়েছিল কাঠের টুকরো। চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের বসন্তপুরের ঘটনা। খুনের নেপথ্যে কে বা কারা, তদন্তে পুলিশ। উলুবেড়িয়ায় মোবাইল চোর সন্দেহে এক যুবককে গাছে বেঁধে গণপিটুনি। সূত্রের খবর, এক তরুণী মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় মোটর বাইকে 3 যুবক এসে মোবাইল ছিনিয়ে পালানোয় এক যুবক বাইক থেকে পড়ে যায়। তাকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পুলিশ এসে তাকে আটক করে। রেশারেশির জেরে রাস্তার মাঝে উল্টে গেল যাত্রী বোঝাই ট্রেকার। আহত কমপক্ষে 11 জন যাত্রী। হরিহরপাড়া থানার মামদালিপুর এলাকার ঘটনা। যাত্রীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।